Hello, welcome to Haldar E-Academy online platform. So in my today's class, I'm going to start Hawk Roasting written by Tate Hughes. So before going to the text, I would like to tell you that this poem, it was published in 1960 and Tate Hughes was a poet laureate at that time. Poet laureate কি বলতো একটা ভীষণ সম্মানের ডিগ্রি ছিল. So he remained poet laureate until 1984, until his death. ততদিন অবধি তিনি পোয়েট লরিয়েট ছিলেন। এটা ভীষণ সম্মানের ডিগ্রি হচ্ছে পোয়েট লরিয়েট, মানে বলতে পারো যে একদম সেই সময়কার হাইয়েস্ট পোয়েটদের জন্য সম্মানের প্রদর্শন করা হতো এইটা দেওয়ার মাধ্যমে। তো এটা কি ধরনের পোয়েম বলো তো? ইটস আ পারফেক্ট ব্লেন্ড অফ নেচারস পাওয়ার অ্যান্ড দ্য ক্রুয়েলটি অফ মাদার নেচার without having any remorse, and is very dauntful, you may say, about that, and it's a monologue. Okay, so I will discuss what is the monologue and the summary of the poem and analysis, the form of the poem, everything. So now, before going to that, I will let you know about that and then I will go to the text. So let me tell you about, before starting the poem, that what is a monologue? Monologue means there will be one character who will speak through the poem and the poem will be in the first person narration. First person narration. হ্যাঁ, যদি ফার্স্ট পারসন ন্যারেশন হয় সেখানে একজন কেউ সেই শুধুমাত্র কথা বলবে, but in present of another character or another people or someone else or something else. হ্যাঁ, অন্য কেউ প্রেজেন্ট থাকবে বাট তারা কোনো কথা বলবে না, ফার্স্ট পারসন ন্যারেশনে হবে এটা। যেমন ইউলিসিস যে পোয়েমটা রয়েছে, তো সেখানে কি হয়েছে, ইউলিসিস কথা বলে গেছে, সেখানে তোমরা রিডার্সদেরকে ধরতে পারো যে তার কথা শুনছে বাট রিডার্সরা হচ্ছে সাইলেন্ট। আবার ওখানে যে মেরিনার্স ছিল ইউলিসিসে, তারা ইউলিসিসের কথা শুনছিল বাট সাইলেন্ট, সেটা আমরা পোয়েমটা পড়তে গিয়ে বুঝবো। আবার ছিল দ্য লিসনার্স ওয়াল্টার ডে লা মেয়ারের, তো সেখানে ফ্যান্টম, যে সমস্ত ফ্যান্টমসরা ছিল, গোস্টরা ছিল, তারা কোনো কথা বলেনি বাট তাদের সাইলেন্ট প্রেজেন্ট ছিল। তো এখানেও হচ্ছে সেম, এটাও হচ্ছে মোনোলগ, ঠিক সেম কারণে, কারণ এখানে আমরা রিডার্সরা প্রেজেন্ট থাকবো, বাকি বলতে পারো জঙ্গলের জন্তু জানোয়াররা প্রেজেন্ট থাকবে, বাট তারা এখানে কোনো কথা বলবে না। দ্য হক উইল ন্যারেট দ্য হোল পোয়েম ইন ফার্স্ট পারসন। ঠিক আছে, এবার যেটা বলা হচ্ছে পোয়েমটা নিয়ে, যে হক রোস্টিং এটা কি ধরনের পোয়েম? ইট গিভস আ ভেরি পাওয়ারফুল ভয়েস, শোয়িং ইটস দ্য হক শোয়িং its thoughts about the world around it, and the poem also uses strong imagery. যখন পোয়েমটা পড়বে দেখবে প্রত্যেকটা ডেসক্রিপশনের সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে না বিভিন্ন ছবি ভেসে উঠছে। তো স্ট্রং ইমেজারি, স্ট্রং ল্যাঙ্গুয়েজ, and how the hawk sees the whole natural creation, the whole food chain, the whole jungle under its feet, and it's almost like a god-like position, but without having any fear, without fear of being challenged. না কোনো ভয় আছে, না তার চ্যালেঞ্জের ভয় আছে। The hawk will assume that it's something like god-like position with all the creation below its feet, যেন সমস্ত ক্রিয়েশনটা ওর পায়ের নিচে আছে, এরকম টাইপের একটা ইমেজারি তৈরি করবে। এবার তার আগে বলে রাখি, পোয়েমটা যখন পড়বে তখন দেখবে পোয়েমটার মধ্যে না একটা তোমার মানে পাওয়ারফুল একটা, মানে ডন্টলেস যাকে বলে, DAUNT, হ্যাঁ কথাটা, তো সেরকম একটা ক্রুয়েল একটা ইমেজারি পাবে, যেখানে বার্ডটার মধ্যে, হকের মধ্যে কোনো রিমোর্স নেই যে সে কেন কিল করছে, তার কোনো শাস্তিও হচ্ছে না, বিকজ the hawk sees all being a natural process, and the hawk sees that it is the superior position, so there will be no one to compete the hawk.
হ্যাঁ, এরকম একটা পজিশন। তো সেই সময় অনেকেই কোয়েশ্চেন করেছিল যে এটা কি টেড হিউজকে, যে এটা কি কোনো পলিটিক্যাল মানে পার্টির কোনো সাপোর্ট হিসাবে এটাকে দেখা হচ্ছে না কি হিসাবে দেখা হচ্ছে, ঠিক আছে। এবার কিন্তু সেই সময় টেড হিউজেস একটা ইন্টারভিউতে বলেছিল, পুরোপুরিভাবে বলেছিল যে না, এটা ওটা কোনোভাবেই নয়, এটা হচ্ছে সম্পূর্ণ নেচারকে বেস করেই আমি লিখেছি, নেচারের ওপরই আমি লিখেছি, এবং এটাতে আমার ফার্দার কোনো ইনার মিনিং নেই যে আমি কোনো একটা কিছুকে ইমপ্লাই করে লিখছি, এটা অনলি ফর নেচার। বিকজ ওনার আরও একটা পোয়েম আছে, সেটা হচ্ছে পাইক বলে, PIKE, পাইক হচ্ছে এক ধরনের মাছ, তো সেখানেও একটা পোয়েম আছে পাইক বলে, তো সেটাও তিনি কিন্তু নেচারকে বেস করেই লিখেছেন। হ্যাঁ, তো তিনি বলেছিলেন যে এখানে মানে কোনো রকম অন্য কোনো ইনার মিনিং নেই। তো এবার আমরা চলে যাচ্ছি টেক্সটে। ফর্মটা আমি টেক্সট পড়ানো হয়ে যাক, তারপরে আমি ফর্ম নিয়ে ডিসকাস করব। ওকে, তো দেখো কি বলছে টেক্সটটাতে। I sit in the top of the wood. কোথায় বসে থাকে বলছে? টপ অফ দ্য উড, মানে একদম উপরে বসে থাকছে। এবার এখানে টপ অফ দ্য উড বলতে এটা হচ্ছে একদম গাছের ওপরে বসে থাকছে। মাই আইজ ক্লোজড, আমার চোখ হচ্ছে কেমন, বন্ধ চোখটা। ইন অ্যাকশন, কোনো কাজ আমি কিন্তু সেই সময় করছি না, চুপচাপ বসে চোখ বন্ধ করে আছি। নো ফলসিফাইং ড্রিম, আমার চোখে কিন্তু এমন কোনো আশা নেই যেগুলো ফলসিফাইং, মানে আমি মানুষকে কোনো এমন কোনো আশা দিতে চাই না যেটা আমি নিজেও জানি যে সেটা ফলস, এবং আমি মনে মানে কোনো রকম কোনো ডে ড্রিমিং করছি সেটাও নয়। আর আমি সবাইকে এটাও বলছি যে আমার মধ্যে কোনো ডে ড্রিমিং নেই, যেটা কঠোর বাস্তব সেটাই কঠোর বাস্তব। আই উড নট go with false dreams or daydreaming or about thinking something or wasting my time. So it is very hardcore nature that the hawk is describing. ভীষণ hardcore nature কে describe করছে, almost in a mechanical way. হ্যাঁ, তো hardcore nature কে describe করছে almost in a mechanical way তে describe করছে। আর কি বলছে, between my hooked head and hooked feet or in sleep rehearse perfect kills and eat. কি বলছে দেখো, ওর মাথাটা কেমন বলেছে, হুকড হেড। কেন বলেছে, ওর ঈগলের ঠোঁটটা দেখবে ভীষণ শক্ত আর বাঁকানো। হ্যাঁ, ওটাকে হুকড বলেছে, এবং মাথার মধ্যে যেহেতু ঠোঁটটা রয়েছে তাই ওটাকে হুকড হেড বলেছে। পায়ের নখগুলো দেখবে ভীষণ শক্ত আর বাঁকানো, যে কোনো জন্তু এবং পাখি, স্মল অ্যানিমালস শিকার করার জন্য, তো সেটা হুকড ফিট। এবার কি বলছে, অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। তা বলছে ঘুমানোর সময়তেও দেখো হকের কি কাজ, সেটা হচ্ছে শিকার করা, তো সে সেই কাজটা ভীষণ পারফেক্টলি করছে। তো কি ধরনের ভাবে করছে, ও ঘুমের মধ্যেও কি করে পারফেক্ট ভাবে শিকার করতে হবে এবং খেতে হবে সেটাকে রিহার্স করছে, মানে প্র্যাকটিস করছে। ঠিক আছে, রিহার্সাল বলে না কথাটা, সেটা প্র্যাকটিস করা, প্র্যাকটিস করছে। নেক্সট প্যারাগ্রাফ কি বলছে, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, the air's buoyancy and the sun's ray are of advantage to me. এবার দেখো কি বলছে, and the earth's face upward for my inspection. The convenience of the high trees মানে হচ্ছে উঁচু গাছে থাকার যে কনভেনিয়েন্স, মানে হচ্ছে সুবিধাটার কথা বলা হচ্ছে, যে আমি যখন উঁচু গাছ থেকে দেখি তখন আমি নিচের পৃথিবীর সবটাই দেখতে পারি। একটা কথা আছে দেখবে, বার্ডস আই ভিউ বলে, পাখির চোখ দিয়ে দেখা। তার মানে কি হচ্ছে, দেখবে আমরা অনেক উঁচু থেকে কেউ যদি ধরো হেলিকপ্টারে করে ধরো একটা জায়গা যাচ্ছে, সে দেখবে নিচে সবটা দেখতে পায়। হ্যাঁ, একটা যখন পাখি অনেক উঁচুতে ওড়ে তখন সে নিচের সমস্তটা দেখতে পায়। তোমরা যেমন বাড়ির ছাদে উঠলে দেখবে অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছ, ঠিক সেরকম। তো উঁচু গাছে থাকার কনভেনিয়েন্স কি, নিচের পৃথিবীর সব কিছু দেখতে পাচ্ছে। নিচের পৃথিবী মানে নিচের মাটি, এবং সেখানে কোন জন্তু আছে, কোন জন্তুকে ধরলে সুবিধা হবে, সেটা তার সমস্ত কিছু নজরে পড়ছে।
মানে তার চোখ থেকে কিছু বাঁচতে পারছে না। হ্যাঁ, আর কি বলছে, দ্য এয়ার্স বুয়ান্সি অ্যান্ড দ্য সানস রেজ। এয়ার্স বুয়ান্সি, বুয়ান্সি কথাটা মানে কি বলতো, সে প্লাবতা হয় না, যে বাতাসের কিরকম ভাসমান গতিটা থাকে সেটাকে বুয়ান্সি বলা হয়। তা এবার পাখিদের ক্ষেত্রে তো এটা ভীষণ দরকার, কারণ ওরা যেহেতু হাওয়ার ওপর ভর করেই পাখা দিয়ে ওড়ে, তাই যদি বাতাসের তীব্রতা কম বেশি, লাইট এয়ার যেটাকে বলা হচ্ছে, তো এয়ারের বুয়ান্সি যদি ভীষণ স্ট্রং থাকে, যদি খুব জোরে হাওয়া বয় তাহলে পাখিদের একটু উঠতে অসুবিধা হয়, যদি হাওয়া না বয় তাহলে পাখিরা নিজের মতো উঠতে পারে, আবার যদি খুব হালকা হাওয়া বয় তাহলে পাখিদের উঠতে বেশ সুবিধা হয়, অতটা কষ্ট করতে হয় না। তো ওটাই বলছি যে এয়ারের যে প্লাবতাটা সেটা ভীষণ কমফোর্টেবল ওর কাছে। অ্যান্ড দ্য সানস রে, সূর্যের যে এখন যে তীব্রতা রয়েছে সেটাও ভীষণ কমফোর্টেবল ওর কাছে, বেশ স্ট্রং রেটা রয়েছে, যার জন্য পাখিটার সুবিধা হচ্ছে। আর অফ অ্যাডভান্টেজ টু মি, ওর কাছে বেশ অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে এই দুটো জিনিসের জন্যই, এবং এই দুটো জিনিসই শিকার ধরতে ভীষণ কাজে লাগে। কেন বলছি, অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। দেখো এখানে কি বললাম, যেহেতু ও উঁচু গাছে আছে তাই আর্থটা কি হচ্ছে, ওর দিকে যেন মুখ করে তাকিয়ে আছে। মানে ধরো এটা যদি গাছ হয়, হ্যাঁ, তো একটা যদি কেউ যদি একটা উঁচু ডালে বসে থাকে, এখানে যদি একটা পাখি বসে থাকে, তাহলে সে দেখছে নিচেরটাকে, হ্যাঁ, আর পৃথিবীটা ওর দিকে মুখ করে আছে, মানে পৃথিবীটা ওর দিকে সোজা তাকিয়ে আছে, আর পাখিটা দেখছে নিচের দিকে। তো এই জিনিসটা হচ্ছে। এবার কি হচ্ছে, ফর মাই ইন্সপেকশন কথাটা দেখো, নিজেকে বিশাল একটা গুরুত্ব দিচ্ছে, বলছে আর্থ যেন চাই যে আমি পুরো আর্থটাকে ইন্সপেকশন করি, ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কেন, এবার দেখো একটা হক যখন শিকার করতে আসে, একটা সূর্য ধরো এই পিছন দিকে রয়েছে, হ্যাঁ, সূর্যের আলো এখানে রয়েছে, একটা পাখি সূর্যের আলোর সামনে বসে আছে, ঠিক আছে, একটা পাখি যদি সূর্যের আলোর সামনে থাকে, তাহলে এবার কি ধরনের জিনিসটা হচ্ছে, এই সূর্যের আলোটা যেহেতু স্ট্রং রেটা, যদি পাখিটার পিছন দিকে থাকে তাহলে পাখির এই সামনের অংশটাকে দেখবে কালো হয়ে যায়। এটা যে কোনো মানুষ, যে কোনো জন্তু সবার ক্ষেত্রেই হয়, কারণ যেহেতু আমাদের এই সামনের দিকটাতে আলো পৌঁছায় না, তাই এটা অন্ধকার লাগে। তো একটা জন্তু যখন নিচে দিয়ে ছুটে পালাবে পাখির থেকে প্রাণ বাঁচানোর জন্য, তখন সে কিন্তু পাখিটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারবে না, পাখিটা একটা কালো ছায়ার মতো এসে তাকে তুলে নিয়ে চলে যাবে। এবার তার জন্য সানের যে স্ট্রং রে সেটা ভীষণ অ্যাডভান্টেজিয়াস। সেকেন্ড হচ্ছে কি, যে বাতাসের যে বুয়ান্সি, বাতাসটা যদি হালকা বাতাস হয় তাহলে ও বাতাস কেটে দেখবে, যখন ঈগল শিকার করে দেখবে পাখাটাকে কিন্তু পথ করে কিন্তু নড়ায় না, দেখবে একদম ফ্লাইটের মতো সোজা প্লেন নেমে এসে ঝপ করে শিকার করে নিয়ে কিন্তু চলে যায়, তাহলে বাতাসে ভেসে আসতে কিন্তু ওর সুবিধা হবে। ওকে, তো এই জিনিসটা, the air's buoyancy and the sun's ray, if it is very strong, the sun ray, so the animal which the hawk is going to hunt will not be able to see the hawk clearly, and so it will not think about where to go, how to hide, or what to do in order to save its life from the hawk. And at the same time, the air's buoyancy, if it is very light, the hawk will have the advantages to come like a flight and to capture the animal for its hunt, because the air will be in advantageous position, ঠিক আছে, এই জিনিসটা। নেক্সট কি বলছে, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। দেখো যেহেতু নখগুলো বাঁকা, তাই গাছের ডাল খুব শক্ত করে ধরে থাকতে পারে, পড়ে যায় না। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড। দেখো নিজেকে বিশাল একটা পজিশনে দেখাচ্ছে, বলছে যে যেন পুরো হোল ক্রিয়েশন, যেন পুরো সমস্ত জগৎ সৃষ্টি সমস্ত কিছু দিয়ে যেন আমার এই পাটাকে বানানো হয়েছিল, যেটা গাছকে এমনভাবে আঁকড়ে ধরে যে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, তার সঙ্গে হান্টিংয়েও সুবিধা হয়। মাই ইচ ফেদার নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। বলছে ওর ওই টু প্রডিউস মাই ফুড, ওর
পায়ের নখ তৈরি করতে মাই ইচ ফেদার মানে প্রত্যেকটা ডানা মানে দুটো ডানা তো উইংসগুলো তৈরি করতে যেন পুরো ক্রিয়েশনটায় লেগেছিল, যেন পুরো ক্রিয়েশনের সমস্ত রকম স্কিল সমস্ত রকম আর্টিফ্যাক্ট যেন লেগেছিল আমাকে ক্রিয়েট করতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। আর এখন যখন ক্রিয়েশন তার সব কিছু দিয়ে আমাকে তৈরি করেছে, এখন আমি ক্রিয়েশনকেই যেন আমার পায়ের তলাতে রেখে দিয়েছি। সো ইটস অলমোস্ট আ গড লাইক পজিশন। হ্যাঁ, a god-like position the hawk is assuming. In which way? In thinking that the whole creation have been set up to create the foot and the wings of hawk. And now when the creation has given when the whole creation have given everything to create such a god-like bird, now the bird is holding the whole creation under its feet because it's so powerful that no one can destroy the bird. So bird is above, that hawk bird is above all. তো এখানে একটা কথা বলি, দেখবে ওই উইলিয়াম ব্লেকের যে পোয়েমটা রয়েছে টাইগারও দেখবে বলবে যে কোন ক্রিয়েশন দিয়ে টাইগারকে ক্রিয়েট করা হয়েছে, যে কে ক্রিয়েট করেছে। সে যখন ক্রিয়েট করছিল টাইগারকে তখন কি তার হাত পা কাঁপেনি? হ্যাঁ, হোয়াট হ্যান্ড সিজ দ্য ফায়ার, দেখবে এরকম কথাবার্তাগুলো আছে যে টাইগারকে কে তার চোখে আগুন দিয়েছিল, কে তার এত বডি মাসলগুলোকে বানিয়েছিল, কে তাকে এরকম একটা অদ্ভুত সুন্দর রূপ দিয়েছিল, এবং তারপরে দেখবে ওই বাঘের ভয়ে সবাই আতঙ্কিত। তো এটাও দেখবে সেম জিনিস লাগছে যে প্রথমে এমন একটা জিনিস প্রডিউস করছে নেচার, তারপর যেন নেচারই তাকে ভয় পাচ্ছে। হ্যাঁ, দ্য নেচার ইজ itself is afraid of its creation because it's so powerful that after the creation the nature does not have any hold over the bird. The bird is something like god-like position. ঠিক আছে, কেন বলছে? কারণ ও শিকারী পাখিদের মধ্যে অতুলনীয়। এটা সত্যি, শিকারী পাখিতে এদের সঙ্গে আর কারো তুলনা হয় না। নেক্সট কি বলছে? or fly up and revolve it all slowly, I kill where I please because it is all mine. কি বলছে? or fly up, একে তো বললো যে I can hold the whole creation under my feet, একে তো পায়ের নিচে ধরে থাকতে পারবে। সেকেন্ড, ওর কি ইচ্ছা করতে পারে? ওর উঠতে ইচ্ছা করতে পারে, ফ্লাই আপ, ওর উঠতে ইচ্ছা করতে পারে। অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, এবং রিভলভ ইট মানে হচ্ছে ঘুরে বেড়ানো, মানে গোল গোল ঘোরা, স্পিন করাটাকে বলছে। এবং আমি ধীরে ধীরে আকাশে স্পিন করতে পারি। দেখবে ঈগল পাখির ডাক শুনবে যখন আকাশে উড়ে বেড়ায়, দেখবে মনটাই কিরকম মানে লাগবে, মনে হবে কি ভয়ঙ্কর একটা ডাক, একটা কি পাওয়ারফুল ভয়েস। তো সেরকম বলছে আমি সবসময় যে মাটিতে এসে শিকার করবো তাই নয়, আমার যখন মনে হবে আমি ধীরে ধীরে আকাশে ঘুরতেও পারি আমার এই বিশাল ডানা মেলে দিয়ে। আই কিল ওয়্যার আই প্লিজ, যখন আমার ইচ্ছা হয় তখনই আমি মারি, বিকজ ইটস অল মাইন, বিকজ দ্য হোল ক্রিয়েশন ইজ মাইন। আই এম দ্য গড লাইক পজিশন, অ্যান্ড হোয়াট দ্য গড ওয়ান্টস দ্য গড ডাজ। সো ইটস ইন মাই হ্যান্ড whether I will kill or I will let something to live. It is all mine, সব আমার, আমিই করতে পারবো। There is no sophistry in my body, my manners are tearing off heads. Sophistry in my body, দেখো সেখানে কোনো মানে ভীষণ একটা কোনো সফিস্টিকেশন নেই, কোনো একটা সফিস্ট্রি মানে হচ্ছে কাউকে কোনো একটা কিছু ফলস কথার মাধ্যমে ডিসিভ করাটাকে বলা হচ্ছে সফিস্ট্রি। হ্যাঁ, টু say something false yet that is so convincing. To say something false yet it is so convincing. It is a way to deceive people, that is called sophistry. তো ওর মধ্যে কোনো সফিস্ট্রি নেই, কিন্তু দেখবে এর আগেই একবার বলেছে যে ফলস ড্রিমের কথা, যে কোনো ফলস ড্রিম ওর মধ্যে নেই। এখন বলছে ঠকানো বা ওই ধরনের ডিসিভ করে কারো কাছ থেকে কোনো কাজ আদায় করার মতো সফিস্ট্রি ওর নেই। ওর ম্যানারটা কীরকম? ওর ম্যানারটা হচ্ছে ক্রুড ম্যানার। হ্যাঁ, ক্রুড ম্যানার, MANNERCRUDE, ক্রুড ম্যানার। এবারে ক্রুড কথাটার অর্থ কি বলতো? ক্রুড মানেটা হচ্ছে যে
যেটা মানে মানে র, হ্যাঁ, এটা হচ্ছে আনরিফাইন্ড ম্যানার আর কি, যেটার মধ্যে কোনো পরিশোধন মার্জিত নয়, যেটা একদম হার্ড কোর, ওই যে বললাম হার্ড কোর যে নেচার, সেইটা হচ্ছে এর ম্যানারটা। তো ম্যানারটা কেমন, যে যখনই মন হবে আমি সোজাসুজি গলা ছিঁড়ে নিয়ে বেরিয়ে যাব। টিয়ারিং অফ মানে কিন্তু গলা কাটা নয়, এটা হচ্ছে গলা ছিঁড়ে নিয়ে যাওয়া, কারণ নখ দিয়ে কিন্তু গলাটা ছিঁড়ে দেয়। ঠিক আছে, তো বলছে আমি সেইভাবে মারি। তো আমার কাছে ওরকম কোনো মানে আতুপুতুর কোনো জায়গা নেই, বা আমার কাছে ওই ধরনের কোনো জায়গা নেই যেখানে আমি ভীষণ সফিস্টিকেশন দেখাবো বা লোককে ডিসিভ করার জন্য সফিস্ট্রি ম্যানার আমি অ্যাজিউম করব। বিকজ নো ওয়ান ইজ দেয়ার টু স্টপ দ্য বার্ড। He does not need to justify himself in front of the whole creation which is below him. He is in a superior state than the whole creation, so he does not need to justify his manner. He will do whatever he please because the whole creation is his. Next para ki bolche, the allotment of death for the one path of my flight is direct. Through the bones of the living, no argument assert my right. দেখো এখানেও জিনিসটা একই কথা বলছে, যে ওর কাছে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে হচ্ছে এই যে টিয়ারিং অফ হেডস, কি বলছে টিয়ারিং অফ হেডসে কি হয়, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে যখনই আমি কারোর মাথা ছিঁড়ি তার মৃত্যু পরোয়ানা লেখা হয়ে যায়। হ্যাঁ, এটাই বলছে, ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট। দেখো যেটা বলছিলাম, ও যখন নামবে দেখবে তখন দেখবে ডাইরেক্ট সাই করে নেমে আসে মাটি পৃথিবীর দিকে। হ্যাঁ, এইভাবে তো ডাইরেক্টলি নেমে আসছে। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, যখন একটা জীবকে ধরছে তখন সত্যি ওর নখগুলো না দেখবে এত জোরে গেঁথে যায় যে দেখবে সেই হুকের মধ্যে মানুষ গেঁথে গেলে যেরকম অবস্থা হয় সেই ধরনের অবস্থা হয়। ওর হুকগুলো এতটাই পাওয়ারফুল। আমি দেখেছিলাম একবার একটা ডিসকভারি চ্যানেল না কোথায় অনেকদিন আগে দেখেছিলাম যে একটা বাঁদর ছানাকে তুলে নিয়ে চলে গেছিল গো নখের মধ্যে, সে ছোট্ট বাঁদর ছানাটাকে দেখে তো হয়েছে কিছুক্ষণের মধ্যে ওকে তুলে নিয়ে চলে গেছে। তো একটা বাঁদর ছানাকে আরামসে, মানে বাঁদর ছানা না, সরি কিছুক্ষণ আগে হয়নি, একটু বড় বাচ্চাটা ছিল, তো একদম তুলে নিয়ে চলে গেল অত বড় বাঁদরকে, এবার নখ দিয়ে ঠুকরে ঠুকরে মারবে। এটা মারাটাও ভীষণ ক্রুয়েল, কিন্তু তুমি দেখবে হকের যখন খায় জ্যান্ত দেখবে ছিঁড়ে খায়, তো মারাটাও ভীষণ ক্রুয়েল। তো বোনসগুলোকে একদম মানে নখে গেঁথে নেয়। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট। তো কিন্তু ও কারোর কাছে কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে না, যে ও নিজের বিহেভিয়ারে কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে না। দেয়ার ইজ নো পোলাইট ম্যানার, দ্য everything is direct that he will come, something like a bolt from the blue. bolt from the blue কথার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত হওয়া। something like God's blow has come upon the creation of earth. ভগবানের মার যে কখন কার ওপর পড়বে কেউ জানে না, যেন ভগবানের কোনো ব্লো এসছে which is very sudden, which is very direct and which is very powerful. So everything is very direct and he will tear apart the hunted animals because its foot and its beak মানে হচ্ছে ঠোঁট, beak, beak মানে হচ্ছে ঠোঁট। So its beak, its hook-like beak and feet will tear apart the living being, and there is no need to justify himself. The hawk has no need to justify itself in front of the world with its polite manner or some polite behavior. Last para কি বলছে, the sun is behind me. সূর্য আমার পিছনে আছে. Nothing has changed since I began. My eye has permitted no change. I am going to keep things like this. কি বলছে দেখো, বলছে সূর্য আমার পিছনে আছে। এটা দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে যেটা বললাম যখন সেই ছবি এঁকে দেখালাম, যে সূর্য বার্ডের পিছনে আছে, মিন্স সূর্যের রেস সামনে তো ও আসছে, তারপর অ্যানিমালস কিল করছে, সো নো ওয়ান উইল বি এবল টু সি দ্য বার্ড ক্লিয়ারলি। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট দ্য সান ইজ অলসো আ ক্রিয়েশন অফ নেচার and we also assume sun to be the superior most position. হ্যাঁ, তো সানকেও আমরা একদম ভীষণ সুপিরিয়র দিই, বিকজ উইদাউট দ্য সানলাইট নো ওয়ান ক্যান সার্ভাইভ অন আর্থ, and so sun is almost the superior position. The same way the hawk is also in the superior position. So the two superior power means here the sun actually supports the hawk's killing and the hawk's crude manner. ঠিক আছে, এটা একটা হয়। আর একটা হচ্ছে সূর্যের রে which is very strong supports the hawk to make the animals
like go blind for some time so that they cannot see the hawk coming. হ্যাঁ, এটা একটা হতে পারে। নেক্সট বলছে নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। এবার কি বলছে যে একদম প্রকৃতির এই ক্রিয়েশনের স্টার্টিং থেকে এই জিনিসটার কোনো চেঞ্জ নেই। আমি আগেও যেরকম ক্রুড ছিলাম, আমি এখনও সেরকম ক্রুড অ্যান্ড ক্রুয়েল আছি। আগেও আমার যেরকম পাওয়ার ছিল, এখন আমার সেরকম পাওয়ারই আছে। নাথিং হ্যাজ চেঞ্জ, আই অ্যাম as powerful as I have been since the creation had created me, and I haven't why everything is same, why nothing has changed, why? Because the hawk is assumed to be the godlike position and he did not permit for any change. আজকে যদি ভগবানের মতো পজিশনে যদি হক থাকে আর সে যদি কোনো পারমিশন না দেয় চেঞ্জ করা, সো বিকজ দ্য হোল ক্রিয়েশন, দ্য হক ইজ the whole creation is under control of hawk. So if the hawk does not permit anything to change, so how can something be changed? যদি সে পারমিশন না দেয় আর যদি পুরো ক্রিয়েশন তার দখলে থাকে, তাহলে তো কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। I am going to keep things like this, এবং আমি চাইবো এইভাবেই যেন সব কিছু চলে। So I will retain my power, I will take hold of everything as I have been doing since the creation, so that nothing would change, and I will retain my power and I will subdue the whole world. আমি সমস্ত পৃথিবীকে subdue করব and that will be my power. ঠিক আছে? সো এটা হচ্ছে পোয়েমটা। ওকে, এবার নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে ফর্মটা বললাম, তোমাদেরকে ফর্মটা বলে দেবো যে কি ধরনের কিসে লেখা হচ্ছে না হচ্ছে। বেশ, এর ফর্মটা দেখো কি হচ্ছে, এটা আনরাইমড কোয়াট্রেন্স হচ্ছে। কোয়াট্রেন্স মানে হচ্ছে 4 লাইন স্ট্যান্ডাকে বলা হচ্ছে কোয়াট্রেন্স। হ্যাঁ, এখানে রাইমিং কোয়াট্রেন্স নয়। আর টোটাল কটা স্ট্যান্ডা রয়েছে? 1 2 3 4 5 6 স্ট্যান্ডাস পোয়েম আর 4 লাইন। সো এটা হচ্ছে কোয়াট্রেন্স। কোয়াট্রেন্স স্পেলিংটা হচ্ছে QUA TRAINS, এটা হচ্ছে কোয়াট্রেন্স। হ্যাঁ, এটা হচ্ছে। আর এখানে দেখো, তোমরা যদি এটা ভেবে থাকো যে AB এই স্ট্রাকচারটা কিন্তু সেরকমভাবে ফলো করেনি। হ্যাঁ, ক্লোজড এর পরে ড্রিম যেটা রয়েছে, ফিট অ্যান্ড ইটে মিট রয়েছে। তো এখানে কিন্তু কোনো পার্টিকুলার স্ট্রাকচার কিন্তু এখানে ফলো করেনি। হ্যাঁ, এখানে দেখো আবার ট্রিজ, রে, মি, ইন্সপেকশন এইভাবে রয়েছে। তো এটা মেনলি কোয়াট্রেন্স লেখা রয়েছে এবং হচ্ছে আনরাইমড। হ্যাঁ, এখানে রাইমিং নয় এগুলো। এইটা আর কিছু ফর্মে দেখার দরকার নেই। এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার। কি বলছে? কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার অ্যান্ড প্রোগ্রেস অফ হক, ডিসকাস দেয়ার সিগনিফিকেন্স। দেখো এখানে এটা বলবে যে দ্য পোয়েম ইট সিগনিফাইস সেলফ এস্টিম or self assertion of the hawk, and which is the nature's creation at its crude manner. এটা বলবে it is the hawk is carrying a belief of being superior of the jungle, and the supreme ego of the hawk is actually branded by its boasting of the physical feature which contains the hooked feet and hooked head. এটা গেল। আর কি বলবে সেটা হচ্ছে যে ইটস অলমোস্ট অ্যাজিউম দ্য গড লাইক পজিশন where the whole creation is under him, and it's also says that it can hold on the branches of the tree so hard because of this symmetrical body shape. হ্যাঁ, বডি শেপটা ভীষণ সিমেট্রিক্যাল, তার জন্য গাছটাকে ভীষণভাবে শক্তভাবে ধরে থাকতে পারে। Its flight is direct, and the blow that comes over the animals that the hawk is going to hunt is very fierce, and it has a strong hold with its hooked like nails through the bones of the animals. হ্যাঁ, এইগুলোকে বলবে যে অ্যানিমালসের বোনগুলোকে টিয়ার করে। It tears
off the head of the animals very quickly. It even rehearses in its sleep how to kill perfectly and how to eat perfectly. It almost challenges the god and it compliments itself to hold the whole creation under its feet. হ্যাঁ, এই জিনিসটা বলবে, and the hawk did not see any need to justify himself in front of the world because the world is because it is the superior being and the world is under control of the hawk. এইভাবে বলবে, তাহলে দেখবে হবে। বাকিটা নিজের ভাষায় করে নিতে পারবে, যেটা মেন বললাম। হ্যাঁ, মাঝে দুটো লাইন আবার বলে দেবে যে it not only all time kills but whenever the hawk wants it spins around the sky. ঠিক আছে, এটা বলবে it fly up and whenever he prefers it kills. He needs no justification to give to the whole world. And আরেকটা যেটা রয়েছে সেটা বলবে যে it swagger SWAGGER swaggers মানে হচ্ছে দেখানো, মানে ভাবানো, যে দেখো আমি কি রকম অ্যারোগ্যান্ট, এটা বলে দেবে। and also the sun and the, এটা বলা দরকার না অবশ্য, বাস এই অবধি বললেই হবে, 6 মার্কসের জন্য এনাফ। নেক্সট কি বলছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইট 2 মার্কস। টাইটেলটা দেখো, হগ রুস্টিং এর টাইটেলটা ভীষণ সিগনিফাই, এটা ভীষণ ইজি অ্যান্সার, যে দ্য টোটাল পোয়েম ব্রিংস আউট দ্য হাউ দ্য হক বিহেভ when it is হক রুস্টিং, কথাটার অর্থ হচ্ছে হকটা কোথাও বসে আছে। হ্যাঁ, so it brings out the how the hawk roost itself, means how the hawk sits, and it brings out the significance throughout the poem in the every stanza where the prowess of the hawk is described. The hawk roosting is totally justifiable because whenever the hawk roosts, it seems like it is sleeping, but it's actually meditating on how to hunt, how to kill. So if a hawk is roosting, it does not mean that the hawk is resting, rather is meditating. ঠিক আছে, তারপর লিখবে it also focus on the power. It's also describe the brutal cycle of predator and prey. Predator মানে শিকারী and prey মানে শিকার করছে। The detached, the violent nature of the violent way of hunting of mother nature. It's also a symbol of power and dominance, and the power and dominance here described through the food chain where the hawk is at the top level, at the superior level. It's also the primal violence of the poem. Primal violence মানে যেটা হচ্ছে নেচারের স্টার্টিং থেকেই যে ভায়োলেন্সটা রয়েছে, primal violence of the poem is also described, which is the central theme of the poem, which also gives the title its justification. ঠিক আছে, এটা লিখবে। and what does the poet means by now I hold the creation in my foot? দেখো, এই পোয়েমটা এক্ষুনি এটা বললাম যে what does it mean by now I hold the whole creation in my foot means the hawk state that the whole creation has conspired him to be the superior being. The whole creation has given everything to make it superior, to make it ferocious, to make it something which is not others animals are capable of to do, and now it is holding the whole creation under its feet, assuming the god-like position where he is the superior. So the arrogance of the hawk is totally here justifiable in the hawk's eyes, because it can roost over a high tree where it sees all the creation and it inspects
all the creation, and whenever it wants it can kill, whenever it wants it can fly, whenever it wants it can sit. So whatever he wants, everything goes according to the way. So the whole creation is subdued under the feet of the hawk. So it is justifiable in the eyes of the hawk. এইভাবে জিনিসটা লিখবে. So that is it for today, and see you in my next class with another text. So till then, stay with Haldari Academy. Have a nice day.